রাজশাহীতে এসেছিলাম চাকরির পরীক্ষা দিতে। পরীক্ষা শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। আগে এই চাকরির পরীক্ষা নিয়ে মনের মধ্যে অনেক উত্তেজনা কাজ করত, কিন্তু বারবার ব্যর্থতার কারণে এখন পরীক্ষা শতভাগ ভালো হলেও মনের মধ্যে কোনো আশা জাগে না। ভাবছিলাম একবারে বাড়িতে ফিরে যাব, কিন্তু সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম। ভাবলাম এক কাপ চা খেয়ে গেলে মন্দ হয় না। এই এক কাপ চা দেন তো। বহেন, এখনই দিচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো একটি পরিচিত কণ্ঠের সুর। কিরে পলাশ, কেমন আছিস তুই? আরে শিমুল মামা না? আরে হ্যাঁ রে বাবা, আমি। তুমি বাড়িতে আসলে কবে? এই তো গতকালই আসছি। শোন, যে জন্য তোকে ফোন দিই, তুই কালই আমাদের বাড়িতে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবই। তুমি কত বছর পর দেশে ফিরে এসেছো, আর আমি দেখতে যাব না? আচ্ছা, সকাল সকাল রওনা দিয়ে দিস, কেমন? আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে আমি বাসে করে রওনা দিলাম নানা বাড়ির উদ্দেশ্যে। প্রায় দীর্ঘ 5 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশের বাড়িতে ফিরে এসেছে। মামা দেশে থাকা অবস্থায় আগে অনেকবার যেতাম, কিন্তু মামা বিদেশ চলে যাওয়ার পর তেমন যাওয়া হতো না, আর গেলেও বেশি দিন থাকতাম না। বাস থেকে নেমে পাশে থাকা একটি রিক্সা নিয়ে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সায় হয়তো 5 মিনিট লাগতে পারে। নানাদের বাড়ি থেকে কিছুটা দূরে নদীর পাড়ে একটি বাঁশবাগান রয়েছে। এই বাঁশবাগানকে নিয়ে লোকমুখে অনেক ভৌতিক ঘটনা প্রচলিত আছে। সেগুলো সত্যি নাকি মানুষের বানানো সেটা বোঝা যায় না। নানা বাড়ির সামনে এসে পৌঁছালাম। আমি আসবো জেনে সকলেই আগে থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আমাকে দেখে তারা তো খুবই খুশি হলো। চল ভেতরে চল, সারাদিন জার্নি করে এসেছিস, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবি। আচ্ছা চলো। জায়গাটি দেশের উত্তরাঞ্চল হওয়ায় অন্যান্য জায়গার তুলনায় এখানে শীতটা একটু আগেভাগেই পড়তে শুরু করেছে। এমনিতেই গ্রামের দিকে মানুষ বেশি রাত অবধি জাগে না, তাই তো রাতের খাওয়া দাওয়া শেষ করে সকলেই গেল বিছানায় শুতে। আমি মামাকে বললাম, মামা চলো বাহিরে যাই, হালকা হালকা ঠান্ডা পড়েছে, খড়কুটা জ্বালিয়ে আড্ডা দিতে বেশ মজা হবে। তা অবশ্য মন্দ বলিসনি, তবে বাড়িতে আসার পরে তোর নানা আমাকে একটা কথা বলল। নানা আবার কি বলল? বলল রাতের বেলা বাহিরে না যেতে। কি সব ভৌতিক ঘটনা ঘটছে নাকি ওই বাঁশঝাড়কে কেন্দ্র করে। এসব গুজব তো অনেক আগে থেকেই প্রচলিত আছে, কোনোদিন তো চোখে পড়ল না। আর তাছাড়া তোমার মনে নেই আগে আমরা কত রস পেরে ওই বাঁশবাগানের সামনে আগুন জ্বালিয়ে খেতাম? তখন তো কোনো সমস্যা হতো না। গ্রামের মানুষ গুজবে বিশ্বাস করে। অনেকক্ষণ বোঝানোর পর মামা রাজি হলো। নানা বাড়ির কিছুটা সামনে পরিষ্কার একটি জায়গায় আগুন জ্বালিয়ে আমরা দুজন বসলাম। কিছু সময় পর দেখলাম চাদর মুড়ি দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। আমার চিনতে প্রথমে অসুবিধা হলেও মামা ঠিকই চিনে ফেলেছে। আরে রহিম চাচা যে, কেমন আছেন আপনি? বেশ ভালো আছি। তুমি বিদেশ থেকে আসলে কবে? এই তো 2 দিন হলো। ভালো হলো আপনার সাথে দেখা হয়ে। খুব দরকার না থাকলে বসুন না, আমাদের সাথে গল্প গুজব করবেন। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর আমরা 3 জন বসে বেশ অনেকটা সময় গল্প করলাম। এদিকে রাতও গভীর হতে চলেছে, আর তার সাথে সাথে শীতের প্রকোপটাও বাড়তে শুরু করেছে। মোবাইলে দেখলাম 11:30 বাজে। তখন হঠাৎ করে সেই বয়স্ক লোকটি বলে উঠল, ওঠো তোমরা, রাত অনেক হয়েছে। এমনিতেই আজকে আমাবস্যার রাত। এই রাতে বাহিরে বেশিক্ষণ থাকা একদমই ঠিক হবে না। কি হয় এই রাতে? বিভিন্ন প্রকার খারাপ শক্তি, ভূত পেত, আত্মারা এই রাতেই চলাচল করে। কি সব কথা বলছেন?
ভূতপ্রেত বলতে আবার কিছু হয় নাকি? লোকটা একটু বিরক্ত হলো। তারপর সে বলল, আচ্ছা, তুমি যদি আজকের রাতে ওই বাঁশঝাড় থেকে একটা বাঁশ কেটে আমাকে দিতে পারো, তাহলে আমি বিশ্বাস করব ভূত বলে কিছুই নেই। কি বলছেন কি চাচা? ওই জায়গা তো ভূতেদের আস্তানা। আমাবস্যার রাতে ওই পথে কেউ গেলে আর ফিরে আসতে পারে না। সেবার রতনের কি হয়েছিল মনে নেই? কি হয়েছে রতনের? রতন রাতের বেলা মাছ ধরতেছিল ওই পাশের নদীতে। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল আর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ ছিল। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো ওর শরীরে এক ফোঁটা রক্ত ছিল না। কোনো কিছু যেন ওর রক্ত চুষে খেয়ে নিয়েছিল। হয়তো কোনো হিংস্র জীবজন্তু হবে, আর নয়তো কেউ তাকে হত্যা করে ভূতের ওপর দোষ চাপিয়ে দিয়েছে। না না, এটা সেই পিশাচের কাজ। আপনি কিভাবে জানলেন? আপনি কি দেখেছেন কখনো? হ্যাঁ, আমি একবার তো মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। এই ঘটনার কথা কাউকে বলতে পারিনি। ওই দিন ছিল এমনই একটি আমাবস্যার রাত, কিন্তু সেটা আমার মাথায় ছিল না। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার দিকে গ্রামের বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে এই রাস্তা দিয়ে ফিরছিলাম। আসলে বেশ কদিন ধরে ছেলেমেয়েরা ইলিশ মাছ খাবার বায়না ধরেছিল। তখন আশেপাশে কেউই ছিল না। হাঁটতে হাঁটতে আমি যখন বাঁশঝাড়ের কাছে আসলাম, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ যেন আসছে। সাথে সাথে আমি পিছনে ফিরে তাকালাম। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। এবার আরো দ্রুত হাঁটা শুরু করলাম। তবে হঠাৎ করে একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম, মাছটা দিয়ে যা। মনে মনে বেশ ভয় পেলাম। পেছনে ফিরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। জায়গাটা যে বেশ সুবিধার না সেটা আমি আগেই জানতাম। তাই তো তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। যত যাই হোক, আজ আমি আমার এত পরিশ্রমের টাকা দিয়ে কিনা মাছ ওদেরকে দেব না। এত সহজে আমি মাছ ছাড়ব না। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। তবে এবার যেটা ঘটলো সেটা আরো ভয়ঙ্কর। যখন বাঁশবাগানের পাশের সেই ডোবার কাছে আসলাম, দেখলাম পুকুর পাড়ে একটা ইলিশ মাছ ছটপট করছে। হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতের ইলিশ মাছটা নেই। তাহলে ওখানে ইলিশ মাছ গেল কিভাবে? আর ইলিশ মাছ তো মৃত থাকে, ওটা তো জ্যান্ত, ছটফট করছে। মাছটি হঠাৎ করে পানিতে লাফ দিল। আমার মাথায় কিছুই কাজ করছিল না। কোনো এক অজানা টানে আমি সেই পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালাম। কিন্তু এরপর ঘটল সব থেকে ভয়ঙ্কর ঘটনা। দুখানি হাত পানির উপর থেকে এসে আমার পাকে জড়িয়ে ধরল আর টান দিয়ে বাড়ির নিচে নিয়ে গেল। অনেক উঠতে চেয়েছিলাম, কিন্তু উঠতে পারিনি। গল্প শুনে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। আচ্ছা, আপনাকে যে পানির মধ্যে টেনে নিয়ে গেল, তাহলে আপনি পানি থেকে উঠে আসলেন কিভাবে?